where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলে ভালো আছো। এই করোনা পরিস্থিতির জন্য সকলে চিন্তায় আছে। তো স্কুলের পঠন পাঠন বন্ধ থাকা সত্ত্বেও অনলাইন ক্লাস চলছে। এর জন্য মালদা জেলা প্রশাসন ও শিক্ষা দপ্তরকে কাছে আমরা আন্তরিকভাবে ঋণী। তো আজকের যে বিষয় সেটা হলো বেগ সময় লেখচিত্র। এর আগে আমরা স্মরণ সময় লেখচিত্র পড়েছিলাম। তো বেগ সময়ে যে দুটো ভেরিয়েবল আছে, বেগ আর সময়, অর্থাৎ ভেলোসিটি অ্যান্ড টাইম, এর মধ্যে সময়টা হচ্ছে স্বাধীন চল বলে আমরা এটাকে এক্স অক্ষ বরাবর আঁকলাম, আর বেগ হচ্ছে অধীন চল বলে ওয়াই অক্ষ বরাবর আঁকলাম। তো বেগ সময় লেখচিত্র আঁকবো যখন, তখন কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। যে বেগ সময় লেখচিত্র যখন আঁকতে যাব তখন যে বিষয়টা আঁকতে বলেছে তার সম্পর্কটা যদি আমরা জানি তাহলে ভালো হবে। যেমন সমবেগে যদি একটা বস্তু চলে তার লেখচিত্র কেমন হবে। এক নম্বর কেস যদি হয় সমবেগে চলমান বস্তুর লেখচিত্র, এটা আঁকতে হবে আমাকে। সমবেগে যদি বস্তুটা চলে, বেগ সমান, তাহলে অর্থাৎ বেগের কোনো পরিবর্তন হয় না, সময়ের সাথে এর কোনো সম্পর্ক নেই, বেগ সমান ধ্রুবক, তাহলে আমরা লিখব ভি সমান ধ্রুবক। তো এর লেখচিত্র কেমন হবে? আমরা জানি ওয়াই ইকুয়াল টু যদি ধ্রুবক হয় তাহলে কি হবে সমীকরণটা? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তো এম পার্টটা জিরো, তাহলে ওয়াই ইকুয়াল টু সি, এম জিরো মানে এর নতি নেই, আর এক্স অক্ষকেও ছেদ করছে না কোথাও, তাহলে সেটা অবশ্যই এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা হবে, আর এটা সি বিন্দুতে ছেদ করবে। ধ্রুবক যতটা হবে তত বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করবে, অর্থাৎ ভি ইকুয়াল টু ধ্রুবক, এটা টি অক্ষের সমান্তরাল সরলরেখা হবে আর ভি অক্ষকে একটা বিন্দুতে ছেদ করবে। তাহলে লেখচিত্রটা নিশ্চয়ই এরকম হবে। তাহলে এটা হলো সমবেগে চলমান বস্তুর লেখচিত্র। এবার দ্বিতীয় ক্ষেত্রে যদি বলে যে সমতরণে গতিশীল বস্তুর লেখচিত্র অঙ্কন, সমতরণে গতিশীল বস্তু, তাহলে সমতরণে যদি বস্তু চলে তাহলে সমতরণে গতিশীল বস্তুর লেখচিত্র অঙ্কন করতে বলেছে। তাহলে স্থির অবস্থা থেকে ধরলাম, স্থির অবস্থা থেকে সমতরণে চলমান বস্তুর লেখচিত্র। সমতরণে চলছে স্থির অবস্থা থেকে, তাহলে আমরা জানি সমতরণে যদি চলে তো বেগের সাথে সময়ের সম্পর্ক কি, সেই সম্পর্কটা আমাদের জানতে হবে। বেগের সাথে সময়ের কি সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এ যেখানে ত্বরণ, তাহলে এখন ইউ হচ্ছে প্রাথমিক বেগ, স্থির অবস্থা থেকে যদি চলে তাহলে প্রাথমিক বেগ অবশ্যই শূন্য। প্রাথমিক বেগ যদি শূন্য হয় তাহলে ভি ইকুয়াল টু হবে এটি।
তো ভিকে আমি ওয়াই ধরেছি আর টিকে এক্স ধরেছি, তাহলে এটা কি কার সাথে মিলছে? ওয়াই ইকুয়াল টু এম এক্স। তাহলে ইউ ইকুয়াল টু যেহেতু জিরো, তাহলে ভি ইকুয়াল টু হলো এটি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যদি হয়, তাহলে এখানে দেখা যাচ্ছে এটার সাথে এটা মিলছে সি জিরো। তার মানে এটা মূলবিন্দুগামী সরলরেখা সমীকরণ হবে, মূলবিন্দুগামী সরলরেখা হবে। কারণ ইউ জিরো হলো, তাহলে ভি ইকুয়াল টু হয়ে গেলো এটি, এটা ওয়াই ইকুয়াল টু এম এক্সের সাথে মিলছে, সি তো জিরো এখানে, তার মানে এটা মূলবিন্দুগামী সরলরেখা হবে, এরকম হবে। তো এই দুটোকে যদি আমি ভাবি, এম এম মানে হচ্ছে নতি, ভি এর জায়গায় ওয়াই আছে, টি এর জায়গায় এক্স আছে, তাহলে এম এর জায়গায় আছে এ। এর নতি থেকে আমরা ত্বরণ জানতে পারি, অর্থাৎ এটা যদি নতি কোণ হয় থিটা, তাহলে এর নতি হবে ট্যান থিটা। ট্যান থিটা ইকুয়াল টু কত তাহলে হবে? এ ত্বরণ। অর্থাৎ এর নতি থেকে আমরা ত্বরণ জানতে পারি। আবার আমরা এটাও জানি যে ট্যান থিটা ইকুয়াল টু ডিওয়াই ডিএক্স, তাহলে ডিভি ডিটি, তাহলে এ সমান হচ্ছে ট্যান থিটা সমান ডিভি ডিটি। তাহলে বেগ সময় লেখচিত্রে একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে এর নতি থেকে আমরা ত্বরণ জানতে পারি। সমত্বরণ অর্থাৎ ত্বরণ পরিবর্তন হচ্ছে না, তার মানে নতি একই থাকবে। ত্বরণ যদি একই হতে হয় তাহলে নতি একই হতে হবে, তার মানে এটাকে সরলরেখা হতে হবে। কিন্তু যদি স্থির অবস্থা থেকে না থাকে, এটা যে কোনো যদি প্রাথমিক বেগ সহ গতিশীল হয়, তাহলে প্রাথমিক বেগ নিয়ে প্রাথমিক বেগ সহ সমত্বরণে চলমান কণার বেগ সময় লেখো। বেগ সময় লেখো চিত্র। প্রাথমিক বেগ সহ যদি হয় এবং সমত্বরণে যদি চলমান কণা হয়, তাহলে তার লেখচিত্র কেমন হবে? তাহলে এক্ষেত্রে সময়ের সাথে বেগের সম্পর্ক কি হবে? সময়ের সাথে বেগের সম্পর্ক হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এটাকে যদি আমরা এভাবে লিখি, ভি ইকুয়াল টু এটি প্লাস ইউ, তাই এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর সাথে তুলনীয়। এম এর জায়গায় এ আছে আর ইউ এর জায়গায় সি আছে। এম যেহেতু ধনাত্মক, তাহলে ওটা ভি অক্ষকে ধনাত্মক দিকে ছেদ করবে, অর্থাৎ তার লেখটা এরকম হবে। এ বি যদি লেখটা হয়, এটা যদি ও হয়, তো এটাকে ইউ বুঝাবে, এই যে এই পার্টটা ইউ, ও এ অংশটা ইউ হলো, আর ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটার জন্য এ বি রেখাটা পেলাম। নতি এখানে কত হবে? এটা হচ্ছে নতি। এখানেও দেখা যাচ্ছে নতি স্থির আছে, তার মানে ত্বরণ সর্বদা স্থির। তাহলে প্রাথমিক বেগ সহ সমত্বরণে চলমান কণার বেগ সময় লেখচিত্র এরকম হবে। ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে যদি চলে কোনো কণা, ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল কণার বেগ সময় লেখো। তো ক্রমবর্ধমান ত্বরণ নিয়ে চলছে, তো আমরা এ সমান কি জানি? ত্বরণ সমান জানি ট্যান থিটা সমান ডিভিডিটি। ক্রমবর্ধমান ত্বরণ মানে এ সব সময় বাড়ছে, একে যদি বাড়তে হয়
ক্রমবর্ধমান মানে এ ক্রমশ বাড়ছে, তাহলে ট্যান থিটাকে ক্রমশ বাড়ছে, তার মানে থিটার মানটা ক্রমশ বাড়বে। তাহলে এরকম যদি হয় তাহলে লেখচিত্রটা এরকমই হবে। যদি স্থির অবস্থা থেকে হয়, এটা যদি স্থির অবস্থা থেকে চলে তাহলে লেখচিত্রটা এরকম হবে। এরকম হলেই এর নতিটা সবসময় বৃদ্ধি পায়। এর আগে আলোচনা করেছি, এর নতি সবসময় বৃদ্ধি পাচ্ছে। নতি বৃদ্ধি পাচ্ছে মানে ত্বরণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে ক্রমবর্ধমান ত্বরণে গতিশীল হলে এরকম হবে যদি স্থির অবস্থা থেকে যায়। আর যদি না একটা প্রাথমিক বেগ নিয়ে চলে তাহলে তার লেখচিত্রটা এরকম হবে। এটা প্রাথমিক বেগ নিয়ে চলে লেখচিত্রটা এরকম হবে। এটা স্থির অবস্থা থেকে, এটা প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ সহ। আর এটা যদি স্থির অবস্থা থেকে হয় এরকম হবে, প্রাথমিক বেগ সহ হলে এরকম হবে। যদি ক্রমহ্রাসমান ত্বরণ নিয়ে চলে তার মানে এর মানটা কমবে, ক্রমশ কমবে, তাহলে ট্যান থিটার মানটা ক্রমশ কমতে থাকবে। থিটার মান যদি ক্রমশ কমতে থাকে তাহলে এই লেখচিত্রটা এরকম হবে। ক্রমহ্রাসমান, কিন্তু ক্রমহ্রাসমান ত্বরণ নিয়ে চলছে। আর সমমন্দনে যদি চলে, সমমন্দনে গতিশীল কণার, সমমন্দনে গতিশীল কণার বেগ সময় লেখো কেমন হবে তাহলে? বেগ সময় লেখো। সমমন্দনে যদি চলে তাহলে বেগ সময় লেখোটা কেমন হবে? তাহলে সমমন্দন মানে ভি ইকুয়াল টু হবে ইউ মাইনাস এটি। এটা যদি তুলনা করি তাহলে ভি ইকুয়াল টু হবে মাইনাস এটি প্লাস ইউ, অর্থাৎ সি অক্ষকে এই ওয়াই অক্ষকে ধনাত্মক দিকে ছেদ করবে, অর্থাৎ ভি অক্ষকে ধনাত্মক দিকে ছেদ করবে। আর এই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, অর্থাৎ ওয়াই সি হচ্ছে ওয়াই অক্ষকের ছেদিতাংশ, তাহলে ওয়াই অক্ষকে ধনাত্মক দিকে ছেদ করবে। আর নতিটা হচ্ছে ঋণাত্মক, এম ইকুয়াল টু এখানে মাইনাস এ। নতি যদি ঋণাত্মক হয়, এটা আগে আলোচনা করেছিলাম, তাহলে এরকম হবে। এটা হচ্ছে টি, এটা হচ্ছে ভি। বেগ সময় লেখটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বেগ সময় লেখচিত্র দেওয়া থাকলে আবার ত্বরণ সময় লেখচিত্র আমরা আঁকতে পারি। এবার বেগ সময় লেখচিত্র থেকে আমরা কি জানতে পারি? বেগ সময় লেখ থেকে আমরা দুটো জিনিস জানতে পারি। এক হচ্ছে এর নতি থেকে ত্বরণ জানতে পারি, নতি থেকে আমরা ত্বরণ জানতে পারি। আর এই লেখটা ধরো এরকম একটা লেখচিত্র আছে, তো এটা মনে করো 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা কি জানতে পারবো? বেগ জানতে পারবো, এই ত্বরণ জানতে পারবো। ত্বরণ কত হবে? এ সমান হবে tan 60 ডিগ্রি, তার মানে হচ্ছে √3 একক। এর ত্বরণের মানটা আমরা বলে দিতে পারলাম। এখন এটা যদি ও হয়, এটা যদি বি হয়, আর এখান থেকে আমি এখান থেকে লম্ব টানলাম, তো এটা মনে করো টি, এই জায়গাটা হচ্ছে টি। তাহলে এই লেখচিত্র থেকে আর আমরা জানতে পারি যে ওই সময় মোট দূরত্ব কত অতিক্রম করছে, দূরত্ব জানতে পারি আর সরণ জানতে পারি। সরণ কতটা হবে? তাহলে এই ক্ষেত্রফল, এই ওবি লেখটা টি অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল তৈরি করেছে, সেই ক্ষেত্রফলের মানটা হচ্ছে তার সরণ বা অতিক্রান্ত দূরত্ব। তাহলে এর সরণটা কতটা হচ্ছে? এটা হচ্ছে সরণ, এর ক্ষেত্রফলটা। তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে? ত্রিভুজ ও
বি, আর এটা যদি আমি সি বলি, এই টাইমটা হচ্ছে ওসি সমান টাইম টি, তাহলে ত্রিভুজ ও বিসি সমান হচ্ছে হাফ ইন্টু ভূমি ওসি ইন্টু উচ্চতা সিবি। তো হচ্ছে হাফ, ওসি কত হচ্ছে এটা টি, আর সিবি মানে ধরলাম এটা ভি, ভি তাহলে হচ্ছে হাফ ভি টি। তাহলে এতটা হচ্ছে তার টি সময় অতিক্রান্ত দূরত্ব বা সরণ। তবে সরণ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে পার্থক্য আছে। যদি এরকম একটা লেখচিত্র থাকে, দেখো ভি যেহেতু নেগেটিভ হতে পারে, এরকম একটা লেখচিত্র আঁকলাম আমরা, তো এটা মনে করো 0 টাইম, এটা 4 সেকেন্ড, এটা 8 সেকেন্ড টাইম। এখান থেকে এটা হচ্ছে 10 মিটার, আর এটা হচ্ছে 10 মিটার। তাহলে এখানে মোট সরণ কত হবে? দেখো সরণ যদি হয়, সরণ ধনাত্মক হতে পারে, সরণ ঋণাত্মক হতে পারে। তাহলে উপরে টি অক্ষের উপরে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকে পজিটিভ বলবো, আর এই ক্ষেত্রফলটা নেগেটিভ। কারণ এখানে একটা ক্ষেত্রফল তৈরি করেছে ও, আর এখানে একটা ক্ষেত্রফল তৈরি করেছে, এই যে এটা পজিটিভ ক্ষেত্রফল, এটা নেগেটিভ ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল কত হবে? মোট সরণ হবে মোট সরণ হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এখান থেকে এটা 4, আর উচ্চতা হচ্ছে 10। আর এই ত্রিভুজটার ভূমিও 4, 4 থেকে 8 মানে ভূমি 4, উচ্চতা 10। তাহলে এটা হচ্ছে মাইনাস, যেহেতু এটা উপরটা পজিটিভ তো এটা নেগেটিভ, তাহলে এটা হবে মাইনাস হাফ ইন্টু 4 ইন্টু 10। যখন আমরা সরণ বার করব তখন ক্ষেত্রফলগুলোর পজিটিভ আর নেগেটিভ সাইন নেব। টি অক্ষের উপরে যেটা থাকবে সেটা পজিটিভ, আর টি অক্ষের যেটা নিচে থাকবে সেটা নেগেটিভ। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 0, অর্থাৎ মোট সরণ এক্ষেত্রে 0 হবে। আর মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? মোট অতিক্রান্ত দূরত্ব দূরত্ব হিসাব করার সময়, দূরত্ব যেহেতু নেগেটিভ হতে পারে না, এখানে ক্ষেত্রফলগুলোকে তখন দূরত্ব হিসাব করার সময় পজিটিভ ধরে নিব, উপরে থাক বা নিচে থাক। ক্ষেত্রফলগুলোর মোট যোগফল বের করতে হবে, বিয়োগ করা যাবে না তখন। তার এটা হচ্ছে হাফ ইন্টু 4 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু 4 ইন্টু 10, তাহলে হচ্ছে 20 20 40 বর্গ একক। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 40 বর্গ একক, কিন্তু মোট সরণ 0। এটা কীরকম হলো? কোনো বস্তুকে যদি আমি উপরে ঊর্ধ্বমুখে নিক্ষেপ করি, প্রাথমিক বেগ কত ছিল তাহলে? 10 মিটার। যত উপরে উঠেছে তার বেগটা আস্তে আস্তে কমেছে, কমতে কমতে এক সময় সর্বোচ্চ উচ্চতায় উঠে 0 হয়ে গেছে। তারপরে আবার নিচে নামতে থেকেছে, তার মানে বেগটা নিম্নমুখী নেগেটিভ, বেগ বেড়েছে। অর্থাৎ ঊর্ধ্বমুখে উৎক্ষিপ্ত কোনো বস্তুর বেগ সময় লেখচিত্র হলো এটা। এই লেখচিত্র থেকে আমরা তাহলে মোট সরণ বের করলাম, কারণ উপরে যতটা উঠবে আবার নিচে ততটা নামবে, ফলে মোট সরণ 0 হবে, কিন্তু মোট অতিক্রান্ত দূরত্ব 0 হবে না, কারণ সর্বোচ্চ উচ্চতা উঠেছিল 20 মিটার আর নিচে নেমেছে আবার 20, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হয়েছে 40। তো আশা করি বেগ সময় লেখচিত্র বুঝতে পেরেছ। তাহলে বেগ সময় লেখচিত্র থেকে আমরা দুটা জিনিস জানতে পারি, এর নতি থেকে আমরা ত্বরণ জানতে পারি, আর এর ক্ষেত্রফল থেকে আমরা সরণ
এবং অতিক্রান্ত দূরত্ব জানতে পারি। কিন্তু বেগ সময় লেখচিত্রে কতগুলো নেচার আছে, যে বেগ সময় লেখচিত্র কখনো ভি অক্ষের সমান্তরাল হবে না, ভি অক্ষের সমান্তরাল হবে না, অর্থাৎ এরকম কখনো লেখচিত্র আঁকা আমরা আঁকতে পারবো না এরকম। কারণ এই পার্টটা না হলে ঠিক আছে, এই পার্টটা সমতরণে চলেছে, কিন্তু এই পার্টটা হচ্ছে ভি অক্ষের সমান্তরাল, তাহলে এই অংশটা হতে পারে না। কেন হতে পারে না? কারণ এর নতি 90 ডিগ্রি, নতিকোণ 90 ডিগ্রি, এই যে এটা 90 ডিগ্রি। তাহলে ত্বরণ কত হবে? এ সমান হবে tan 90 ডিগ্রি, মানে অসীম। কোনো বস্তুর ত্বরণ কখনো অসীম হতে পারে না, ওই কারণে বেগ সময় লেখচিত্র কখনো ভি অক্ষের সমান্তরাল হবে না, এক। আর দ্বিতীয়ত হলো বেগ সময় লেখচিত্র কখনো এরূপ হবে না যেটা একটা নির্দিষ্ট সময়ের দুটা বেগ বোঝায়। মনে করো একটা বস্তু এরকম গেল, আবার এরকম গিয়ে আবার এরকম আসলো, এটা হতে পারে না। কেন হতে পারবে না? দেখো, একটা নির্দিষ্ট সময়, মনে করো এটা 4 সেকেন্ড, 4 সেকেন্ড সময়ে এর এখানে একটা বেগ বোঝাচ্ছে, আর এখানে পি বিন্দুতে একটা বেগ, কিউ বিন্দুতে একটা বেগ। তো একই সময়ে এর বেগ যেহেতু দুরকম হতে পারে না, ওইখানে এরকম লেখচিত্র হবে না। অর্থাৎ বেগ সময় লেখচিত্র কখনো এরকম হবে না যাতে নির্দিষ্ট সময় তার দুই রকম বেগ থাকে। এবার আমরা করব বেগ সময় লেখচিত্রের সাহায্যে এই সূত্রের প্রমাণ। S = ut প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রটা প্রমাণ করব আমরা বেগ সময় লেখচিত্র থেকে। কীরকম? প্রাথমিক বেগ নিয়ে চলছে, তার এরকম লেখচিত্র হবে। এটা ও যদি হয়, এটা এ, আর ও এ সমান ইউ, এইটুকুটা হচ্ছে তার প্রাথমিক বেগ। টি সময় বেগ হয়েছে গিয়ে বি, এ বি হচ্ছে এটার লেখচিত্র, ভি = ইউ প্লাস এটি। এর লেখচিত্র আঁকলাম, আগে এঁকেছি। এখন এই লেখচিত্র থেকে আমরা কি প্রমাণ করব? S = ut প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এ বিন্দু থেকে টি অক্ষের সমান্তরাল আঁকলাম, আর বি বিন্দু থেকে টি অক্ষের উপর লম্ব আঁকলাম। তো মনে করো এটা সি এবং এটা ডি। তাহলে মোট ক্ষেত্রফল যেটা তৈরি হয়েছে এটা প্লাস এটা। এই দুটো ক্ষেত্রফল তৈরি করেছে, মানে একটাই ক্ষেত্রফল আমি দুভাগে বিভক্ত করে দিলাম। এটা ত্রিভুজাকার অংশ, এটা আয়তাকার অংশ। তাহলে আমরা জানি এই ক্ষেত্রফলটাই হচ্ছে টি সময় অতিক্রান্ত দূরত্ব। এখন ও এ সমান ইউ আর ওডি সমান টি, মোট টাইম টি। তাহলে টি সময়ে মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। অর্থাৎ এর সমান আমরা লিখতে পারি, ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এসি ইন্টু সিবি, এটা ত্রিভুজটার ক্ষেত্রফল। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এটা ওএ ইন্টু ওডি, ওএ ইন্টু ওডি। এখন দেখো, ওডি যদি টি হয় তাহলে এসি সমানও টি হবে। আর ডিবিটা কত বোঝাচ্ছে? ভি। ভি এর জায়গায় ভি, এটা ডিবি সমান যদি ভি হয়, ডিবি সমান হলো ভি, তাহলে সিবি সমান কত হবে? সিবি সমান হবে ডিবি মাইনাস ডিসি। সিবি সমান হচ্ছে ডিবি মাইনাস
ডিসি। তো ডিবি মানে তো হলো ভি, আর ডিসি মানে কত? ওয়ে যদি ইউ হয় তাহলে ডিসিও ইউ হবে, কারণ এটা আয়তক্ষেত্র, এই বিপরীত বাহুগুলো সমান। তাহলে সিবি সমান হচ্ছে ভি মাইনাস ইউ। তাহলে হাফ এসির জায়গায় বসাবো টি, আর সিবির জায়গায় বসাবো ভি মাইনাস ইউ। ওয়ে মানে হচ্ছে ইউ, আর ওডি মানে টি। এই মানগুলো বসাই, এই মানগুলো যদি বসাই তাহলে হচ্ছে হাফ ইন্টু টি ইন্টু ভি মাইনাস ইউ প্লাস ওয়ে মানে ইউ, এটা হচ্ছে টি। কিন্তু দেখো ভি ইকুয়াল টু লিখেছিলাম ইউ প্লাস এটি, ফলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু হলো এটি। ফলে আমরা লিখতে পারবো হাফ, আর এটা মানে এটি, এটি ইন্টু টি, তাহলে এটি স্কোয়ার প্লাস ইউটি। তার মানে পেয়ে গেলাম এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারটা আমরা প্রমাণ করলাম বেগ সময় লেখচিত্র থেকে। তো বেগ সময় লেখচিত্র থেকে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s এটাও প্রমাণ করতে পারি। তোমরা এটা করে দেখতে পারো কিভাবে করা যাবে। ধরো একটা লেখচিত্র দিয়েছি এরকম, এটা বেগ সময় লেখচিত্র নয়, আমি এমনি আলোচনা করছি। যে কোনো যদি লেখচিত্র দেয়, যে কোনো লেখচিত্র দিতে পারে। ধরো এদিকটা এক্স আর এটা হচ্ছে ভি, এদিকটা ভি, আমরা ভিটি নয় কিন্তু এটা ভিএক্স লেখচিত্র। এক্স মানে দূরত্ব, বেগ আর দূরত্ব লেখচিত্র। তো ধরো এরকম একটা আছে এবং এটা 60 ডিগ্রি বলে দিয়েছে, এটা ধরো 45 ডিগ্রি বলেছে। এটা 45 ডিগ্রি বলে দিয়েছে। বলেছে ধরো এই লেখচিত্র দেওয়া আছে আর বলেছে যখন x ইকুয়াল টু 2 তখন কণার সরণ কত, ত্বরণ কত, এরকম বলেছে। আরও একটা বলে দিয়েছে ধরো যে এটা মনে করো এখান থেকে এটা 8 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ট্যান থিটা কত? আমরা জানি লেখচিত্রের নতি এম সমান ট্যান থিটা। তো ট্যান এখানে থিটা মানে অ্যাকচুয়ালি এটা এই জায়গাটা, এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা হচ্ছে 135 ডিগ্রি। তাহলে ট্যান 135 ডিগ্রি, তার মানে হচ্ছে -1। তো আমরা জানি y ইকুয়াল টু mx প্লাস সি। তো y এর জায়গায় এখানে কি আছে? ভি আছে। y এর জায়গায় ভি পাবো mx, m কত? -1,
তাহলে মাইনাস এক্স হলো, আর সি কত আছে এখান থেকে, এটা সি আছে 8। তাহলে এর সমীকরণটা কত হলো, ভি ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 8, এটা সমীকরণ পেলাম। তাহলে আমরা এর সমীকরণটা হচ্ছে ভি ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস 8। তো আমাকে কী বের করতে বলেছে, যখন এক্স ইকুয়াল টু 2 তখন কণার ত্বরণ কত। তাহলে আমরা এটাকে, এই সমীকরণটাকে টি এর সাপেক্ষে অবকলন করে নিই। টি এর সাপেক্ষে যদি অবকলন করি তাহলে হবে ডিভি বাই ডিটি ইকুয়াল টু মাইনাস এ ডিএক্স বাই ডিটি প্লাস 8, এটা তো 0 হয়ে যাবে। তাহলে এটা মানে কি, ডিভি বাই ডিটি মানে এ, তাহলে এ সমান হচ্ছে মাইনাস ভি, এ সমান হলো মাইনাস ভি, কারণ ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে ভি আর ডিভি বাই ডিটি মানে হচ্ছে এ। তাহলে আমরা পাচ্ছি এ ইকুয়াল টু মাইনাস ভি। তাহলে এ ইকুয়াল টু মাইনাস, আর ভি মানে পাচ্ছি মাইনাস এক্স প্লাস 8, তার মানে হচ্ছে এক্স মাইনাস 8। এখন যখন এক্স ইকুয়াল টু 2 তখন কণার ত্বরণ কত, তাহলে এক্স এর মান 2 বসাবো, 2 বসালে কত হচ্ছে 2 মাইনাস 8, তার মানে হচ্ছে মাইনাস 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে ওই কণার ত্বরণ হচ্ছে মাইনাস 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো যে কোনো যদি গ্রাফ দেওয়া থাকে সেই গ্রাফ থেকে আমরা অন্য কিছু নির্ণয় করতে পারি যদি আমরা ঠিক সমীকরণটা বের করতে পারি। আননোন কোনো গ্রাফ দিলে আমরা সমীকরণটা নির্ণয় করব, সমীকরণ নির্ণয় করে যেটা চেয়েছে সেই জিনিসটাতে পৌঁছে যাব। এখন ধরো একটা ভিটি গ্রাফ দিয়েছে, ভিটি গ্রাফটা এরকম, বলছে এই ভিটি গ্রাফ থেকে ত্বরণ সময় লেখচিত্র আঁকো। দিয়েছে ভিটি গ্রাফ, আমাকে আঁকতে হবে কি ত্বরণ সময় লেখচিত্র। তাহলে আমরা ত্বরণ সময় লেখচিত্র আঁকি। টি, এদিকে ত্বরণ এ। এই গ্রাফ থেকে কি জানতে পারছি, এই গ্রাফ থেকে জানতে পারছি ওর একটা প্রাথমিক বেগ ছিল। এই প্রাথমিক বেগটা এখান থেকে এটা যদি হয় এ, তাহলে ও এ হচ্ছে প্রাথমিক বেগ ইউ। তারপর দেখা যাচ্ছে এটার নতিটা ক্রমশ বেড়েছে। তো ভিটি গ্রাফের নতি থেকে আমরা জানি ত্বরণ, তো এর নতি ক্রমশ বাড়ছে, তার মানে এর ত্বরণও ক্রমশ বাড়ছে। তাহলে লেখচিত্রটা হবে এরকম। এরকম লেখচিত্রে কি ত্বরণ ক্রমশ বাড়ছে, সময় যত বাড়ছে ত্বরণও ক্রমশ বাড়ছে। আর এখানে তাই বলছে যে সময় বাড়ার সাথে সাথে এর স্লোপ বাড়ছে, মানে নতি বাড়ছে। আর নতি মানে হচ্ছে এ মানে হচ্ছে ট্যান থিটা, তার মানে ত্বরণও বাড়ছে, সময় বাড়ার সাথে সাথে ত্বরণ বাড়ছে। এটা এই গ্রাফটাও বোঝাচ্ছে সময় বাড়ার সাথে সাথে ত্বরণ বাড়ছে। তার মানে ভিটি গ্রাফ যদি এরকম দেওয়া থাকে তাহলে ত্বরণ সময় লেখচিত্র আমরা এরকম আঁকতে পারবো। কিন্তু ধরো ভিটি গ্রাফটা এরকম দেওয়া আছে, তাহলে এর ত্বরণ সময় লেখচিত্র কেমন হবে? এর ত্বরণ সময় লেখচিত্র কেমন হবে দেখো, এখানে নতি স্থির, সরলরেখা যেহেতু নতি স্থির, নতি স্থির মানে ত্বরণ স্থির, সমত্বরণ।
সমতরণ যদি হয় তাহলে ত্বরণ সময় লেখচিত্র অবশ্যই এরকম হবে। তো এইভাবে আমার যদি সরণ সময় লেখচিত্র দেওয়া থাকে তো ত্বরণ সময় লেখচিত্র বার করতে বলে। ধরো আমার সরণ সময় লেখচিত্র দেওয়া আছে এরকম, এই দিকটা সরণ আর সরণ সময় লেখচিত্র দেওয়া আছে এরকম। তো এর ত্বরণ সময় লেখচিত্র কেমন হবে? দেখো, সরণ সময় লেখচিত্রের নতি থেকে আমরা বেগ জানতে পারি। তো এর নতি ক্রমশ বাড়ছে। এর নতি যদি ক্রমশ বাড়ে তাহলে এর বেগ বাড়ছে, কারণ এখানে ভি ইকুয়াল টু, এখান থেকে জানছি ভি ইকুয়াল টু ট্যান থিটা। একটা নির্দিষ্ট হারে বেগ বাড়ছে, তো বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। তো নির্দিষ্ট হারে যদি বেগ বাড়ে তাহলে ত্বরণ ধ্রুবক হয়ে যাবে। সমতরণ যদি হয় তাহলে অবশ্যই সেটা এরকম হবে। অর্থাৎ সরণ সময় লেখচিত্র যদি দেওয়া থাকে তো এখান থেকে আমি ত্বরণ সময় লেখচিত্রটা এরকম আঁকতে পারবো, কারণ এখানে স্লোপ বাড়ছে। স্লোপ বাড়ার মানে বেগ বাড়ছে, নির্দিষ্ট হারে বেগ বাড়ছে। নির্দিষ্ট হারে যদি বেগ বাড়ে তাহলে ত্বরণ ধ্রুবক থাকবে, আর ত্বরণ ধ্রুবক থাকলে তার সমীকরণটা হচ্ছে টি অক্ষের সমান্তরাল সরলরেখা। ক্ষেত্রে ত্বরণ ধ্রুবক আছে। তো যাই হোক, এই লেখচিত্রগুলো থেকে আমরা একমাত্রিক গতির অনেক সমস্যার সমাধান করতে পারব। এবার আমি তোমাদের উল্লম্ব গতি সম্বন্ধে একটু পড়িয়ে দিই, কারণ সময় আমাদের সংকীর্ণ। উল্লম্ব গতি ভার্টিক্যাল মোশন। উল্লম্ব গতি কাকে বলে? কোনো বস্তুকে যদি ঊর্ধ্বমুখী আমি ছাড়ি, নিক্ষেপ করি, তাহলে ও আবার উপরে উঠবে একটা রেখা বরাবর। যখন উপরে উঠবে তার বেগ ক্রমশ কমবে, কারণ অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে। তাহলে কোনো বস্তু যদি উপরে ওঠে তাহলে বেগ ক্রমশ কমতে থাকবে, আলটিমেটলি এক সময় তার বেগ শূন্য হয়ে যাবে। তারপর কী হবে? কিছুক্ষণের জন্য ওটা স্থির হবে, তারপর আবার অভিকর্ষের টানে নিচে পড়তে থাকবে। এবার নিচে নামার সময় আবার সরলরেখায় নামবে এবং তার বেগ ক্রমশ বাড়বে, এবং যে বেগে আমরা ছুঁড়েছিলাম মাটিতে আবার সেই বেগে আঘাত করবে। অর্থাৎ উৎক্ষেপ বেগ আর মাটিতে আঘাত করার বেগ সমান হবে। তো এই যে উল্লম্ব গতিটা, এই উল্লম্ব গতি কিন্তু একমাত্রিক গতির একটা উদাহরণ। এবার উল্লম্ব গতি দেখো, একবার ভালো করে ভাবলে, এখান থেকে আমরা ছুঁড়েছিলাম ওকে ইউ বেগে, এখানে গিয়ে ভি কত হলো? 0 হয়ে গেল, এই জায়গায় উঠলো। তো এই যে হাইটটা উঠলো, এটা সর্বোচ্চ উচ্চতা এইচ উঠেছেও। আবারও যখন নামবে তখন এখানে এসে মাটিতে ইউ বেগেই আঘাত করবে। এখানে ভি 0 হয়ে গেল, কিন্তু যখন ও পড়তে লাগলো তাহলে তার প্রাথমিক বেগ 0 হয়ে গেল, কিন্তু অন্তিম বেগ আবার ইউ হয়ে গেল। উপরে উঠতে যে সময় লাগে তাকে টাইম অফ অ্যাসেন্ট বলে বা উত্থানকাল বলা হয়, আর নিচে নামতে যে সময় লাগে তাকে পতনকাল বলা হয়, এটাকে টাইম অফ ডিসেন্ট বলে। তাহলে উত্থানকাল যত হবে আর পতনকাল তাই হবে। উত্থানকাল আর পতনকাল, উপরে উঠতে যা সময় লাগবে নিচে নামতেও সেই সময় লাগবে, যদি সেখানে কোনো বায়ুর বাধা না থাকে। ধরো উত্থানকাল, উত্থানকাল এটাকে টাইম অফ অ্যাসেন্ট বলে। উত্থানকাল T1 আর পতনকাল T2 T1। তাহলে যদি বায়ুর বাধা না থাকে, বায়ুর বাধা না থাকলে
বায়ুর বাধা না থাকলে T1 সমান T2 হবে। আর যদি বায়ুর বাধা থাকে, বায়ু যদি বাধা দেয়, তাহলে T1 বায়ুর বাধা থাকলে T1 লেস দেন T2 হবে। অর্থাৎ উপরে উঠতে কম সময় লাগবে আর নিচে নামতে বেশি সময় লাগবে। অর্থাৎ উত্থানকালটা কম হবে, পতনকালটা বেশি হবে। তো উত্থানকাল আর পতনকাল যদি সমান হয়, তাহলে যতক্ষণ ধরে বায়ুতে এই থাকে এই বস্তুটি, অর্থাৎ উত্থানকাল আর পতনকাল মিলে মোট সময়টাকে বলা হয় উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট। উড্ডয়নকাল। এটাকে ক্যাপিটাল টি দিয়ে লিখি, টাইম অফ ফ্লাইট সমান T1 প্লাস T2। তো T1 আর T2 তো সমান, তার মানে হচ্ছে 2T1। অর্থাৎ উঠতে যা সময় লাগবে তার দ্বিগুণ হচ্ছে উড্ডয়নকাল, বা পড়তে যা সময় লাগবে তার দ্বিগুণ হচ্ছে উড্ডয়নকাল। অর্থাৎ উঠতে আর পড়তে মোট সময়টাকে বলা হচ্ছে উড্ডয়নকাল। যতক্ষণ ধরে ওই বস্তুটা শূন্যে থাকে সেই সময়টাকে বলা হচ্ছে উড্ডয়নকাল বা টাইম অফ ফ্লাইট। তাহলে আশা করি উত্থানকাল, পতনকাল, বায়ুর বাধা এগুলা হিসাব করলে কি হয় সেটা বুঝতে পেরেছ। এবার এর সমীকরণগুলো খুব সহজে আমরা লিখতে পারবো। এবার সমীকরণগুলো দেখি। সমীকরণগুলো আমরা এভাবে লিখতে পারবো যে S ইকুয়াল টু ভিটি একটা সমীকরণ 1 নম্বর ছিল, 2 নম্বর ছিল V ইকুয়াল টু ইউ প্লাস এটি, 3 নম্বর হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2AS, 4 নম্বর এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। কিন্তু উল্লম্ব গতির ক্ষেত্রে এটা হবে না। কেন হবে না? কারণ উল্লম্ব গতিতে সবসময় ত্বরণ ক্রিয়াশীল নিচের দিকে, সমবেগযুক্ত কখনো গতি সম্ভব নয়। ফলে এটাই প্রথমে পাবো আমরা। প্রথম ইকুয়েশন হবে ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জিটি, 2 নম্বর ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2AH, 3 নম্বর হচ্ছে এইচ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার। এখন এই যে প্লাস মাইনাসগুলো ধরা গেল, কিভাবে ধরবো আমরা, কখন কিভাবে প্লাস ধরবো? যখন উপরে উঠবে সব সময় জি নেগেটিভ হবে, এটাই মনে রাখতে হবে। কিন্তু এইচের মানটা পজিটিভ অথবা নেগেটিভ দুটোই হতে পারে। একটা উদাহরণ দিলে বুঝে যাবে ব্যাপারটা। ধরো একটা বাড়ির ছাদ আছে এরকম, এটা একটা বাড়ি, এর ছাদ, এখান থেকে একটা পাথরকে ইউ বেগে উপরে ছোড়া হচ্ছে। ইউ বেগে, বাড়িটার উচ্চতা হচ্ছে এইচ। তো ইউ বেগে যদি উপরে ছোড়ে, প্রশ্ন হচ্ছে এটা কতক্ষণ পরে মাটিতে পড়বে, মাটিতে পড়ার সময় কত, মানে যখন ছুটছে তার কতক্ষণ পরে মাটিতে ছুটবে। কিন্তু কেউ উপরে ছুড়েছে, তো উপরে যদি ছোড়ে তা আবার নিচে পড়বে এসে মাটিতে। তো আমরা যেখান থেকে ছুটছি সেই জায়গাটাকে আমরা কি ধরবো? রেফারেন্স লেভেল ধরে নেব, নির্দেশ তল, মানে ওটাকে 0 বিন্দু ধরবো আমরা। ওটাকে নির্দেশ তল যদি ধরি, তাহলে নির্দেশ তলের সাপেক্ষে ঊর্ধ্বমুখী সমস্ত ব্যাপারগুলোকে আমরা পজিটিভ বলবো উপরের দিকটা, আর নিচেরগুলোকে নেগেটিভ বলবো। উপরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ। তাহলে এক্ষেত্রে এইচটা নিচের দিকে আছে, এইচ, তাহলে এইচের চিহ্ন কী হবে? নিশ্চয়ই নেগেটিভ হবে। ইউ এর চিহ্ন কী হবে? যেহেতু উপরে বেগটা ছিল তার, তাহলে ইউটা পজিটিভ হবে। জি কী হবে? যেহেতু উপরে যাচ্ছে, জি তাহলে হবে নেগেটিভ। তাহলে আমরা কি পাবো? সমীকরণটা আমরা জানি এটা, কিন্তু এই সমীকরণে আমরা চিহ্ন বসিয়ে দেব। যেহেতু এটাকে নির্দেশতল ভেবেছি, নিচে নামছে, উপরে উঠে তো নিচে নামবে আলটিমেটলি। মোট দূরত্ব কত অতিক্রম করবেও? এইচ। মোট দূরত্ব নয়, মোট সরণ, মোট সরণ এইচ। কারণ উপরে যতটা উঠলো
নিচে ততটা আবার নামবে। ফলে উপরে উঠতে আর এখানে আসতে মোট সরণ 0, তারপরে আবার এখানে নামবে। এর মোট সরণ হবে কত? মোট সরণ মনে করো এটা এরকম উপরে উঠেছিল x, তাহলে মোট সরণ উপরের দিকে +x, আবার এখান থেকে নিচে নামবেও -x, আবার নিচে নামবে -h, তাহলে মোট সরণ হবে -h। কারণ উপরেরটা পজিটিভ বলে নিচেরটা নেগেটিভ। উপরে মোট উঠেছে +x আর নেমেছে কত? x + h, তাহলে -x -h। তাহলে মোট সরণ যদি -h হয় তাহলে এই সমীকরণটাতে বসাবো -h আর u ঊর্ধ্বমুখী, তাহলে ইউটা হবে পজিটিভ, তাহলে প্লাস ইউটি, আর যেহেতু ঊর্ধ্বমুখী আমি বলছি জি তাহলে নেগেটিভ, তাহলে -12 g/t²। এই সমীকরণটা যদি সমাধান করি আমি, এই সমীকরণটা সমাধান করলে আমরা টি এর মান পাবো, অর্থাৎ নিচে পড়তে কত সময় লাগবে। তাহলে আমরা পাবো কি, এদিকে যদি আনি তাহলে হচ্ছে ½ g/t² - ut -h = 0। এখান থেকে টি এর মানটা বের করতে হবে। টি এর এটা দ্বিঘাত সমীকরণ, টি এর দ্বিঘাত সমীকরণ হলে টি এর দুটা বীজ পাবো, দুটা রুট পাবো, এই দুটা রুট থেকে আমরা টি এর মানটা পাবো। যেটা নেগেটিভ রুট আসবে সেটা বাদ দিব, পজিটিভ রুটটাকে আমরা ধরবো। এইবার ধরো একটা পাথরকে যদি আমরা ছুঁড়ি, এখানে উঠলো, এই মোট উচ্চতাটা হচ্ছে h, মোট উচ্চতা কত? h, আর উত্থানকাল হচ্ছে t। উত্থানকালকে ধরলাম আমরা t, ক্যাপিটাল টি, আর মোট উচ্চতা হচ্ছে h, এই জায়গাটা। এই জায়গাটা তো বলছে টি সময়ে বস্তুটি কত উচ্চতায় উঠবে। টি সময়ে বস্তু কতটা উচ্চতা উঠবে। দেখো তাহলে বড় হাতে টি সময়ে কত উপরে উঠেছে? h, এটা সর্বোচ্চ উচ্চতা। তাহলে স্মল টি সময়ে বস্তুটি কত উচ্চতায় উঠবে, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে দেখো ধরি এটা এই উচ্চতা উঠবে, এই যে এখানে উঠবে, মনে করো এখান থেকে এটা হচ্ছে h, স্মল h, তাহলে এইটুকু জায়গা কত হবে? h - h। এটা যদি h উঠে তাহলে এইটুকু জায়গা হচ্ছে h - h। এখন দেখো এখানে এইটুকু জায়গা উঠতে কত সময় লাগবে? এইটুকু জায়গা উঠতে সময় লাগবে t - t। তাহলে এই t - t সময় এই উচ্চতা উঠেছে, তার মানে t - t সময় এই উচ্চতায় নামবে। তো নামার ক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করব। নামে যদি কোনো বস্তু যখন ফ্রি ফল হয় তখন ইউ তো 0, স্থির অবস্থা থেকে নামবে। তো আমরা জানি উত্থানকাল যত, পতনকালও তত। তো এটা t - t সময় এতটা উঠেছে, তার নামবেও অতটা সময়। তাহলে আমরা কি লিখব? h - h = ইউ তো 0, 0 প্লাস নামার সময় জিটা প্লাস ½ এগুলো জি হতো, সরি এগুলো জি হতো, তাহলে 0 + ½ GT², GT - T তার স্কোয়ার।
তাহলে এইচ ইকুয়াল টু কত হবে? অতএব এইচ ইকুয়াল টু হবে এইচ মাইনাস হাফ জি টি মাইনাস টি তার হোল স্কোয়ার। অর্থাৎ স্মল টি সময়ে ও এতটা উচ্চতা উঠবে। এই এইচ দেওয়া ছিল, টি দেওয়া ছিল আর স্মল টি দেওয়া ছিল, এইচের মানটা আমরা পেয়ে যাব। তো এরকম অনেক সমস্যা আছে, এটা একটা ট্রিক্স। শেষ সেকেন্ডে যতটা উঠবে প্রথম সেকেন্ডে ততটাই নামবে, এরকম আমরা বলতে পারি। কোনো বস্তু শেষ 4 সেকেন্ডে যতটা উপরে উঠবে তাহলে প্রথম 4 সেকেন্ডে ততটাই নিচে নামবে। কোনো বস্তু যদি শেষ 10 সেকেন্ডে যতটা উপরে উঠবে প্রথম 10 সেকেন্ডে ততটাই নিচে নামবে। কোনো যদি এই বিষয়ে কোনো সমস্যা হয় তোমরা অঙ্কগুলো করতে পারো। কোনো সমস্যা হলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 8145737373। আমি মালদা রেল স্কুলের ফিজিক্সের টিচার জাকির হোসেন। আমি তোমাদের সবসময় সাহায্য করব। আশা করি ভালো থেকো। আর এগুলো বিস্তারিতভাবে করার চেষ্টা করো, গ্রাফগুলো এবং উল্লম্ব গতির অঙ্কগুলো করো। ঠিক আছে।